নওশাদ সিদ্দিকী অত কাঁচা খেলাড়ি নয় অভিষেক বাবু। বীরত্বের গদি ছেড়ে এসে রাজনীতির ময়দানে নেমেছে। শরীরকে এমনি আর কালো করছি না, অনেক মেহনত করে হচ্ছে। আমি অভিষেক বাবুকে বলবো, আপনার পিসিমণিকে জিজ্ঞাসা করুন। একাধিকবার চিঠি দিয়েছি। মিনিমাম একজন বিধায়কের যে নিরাপত্তা রক্ষীর প্রয়োজন হয়, এটা বাই ডিফল্ট যাকে দেওয়া হয়, ততটুকু পর্যন্ত আপনার পিসিমণি দেয়নি। তারপরে আমি কি করলাম, স্পিকার স্যারকে চিঠি করলাম যে আমাকে নিরাপত্তা প্রদান করা হোক, নিরাপত্তা রক্ষী প্রদান করা হোক। সেখানেও ব্যর্থ হয়েছে। তারপরে আমি অমিত শাহজিকে চিঠি করেছিলাম এই মর্মে যে পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী যে কটা বিধায়ক আছে, নওশাদ সিদ্দিকী ছাড়া সবাইকে নিরাপত্তা রক্ষী দিয়েছে, তাহলে আমাকেও দেওয়া হোক। কিন্তু যাই দিদি তাহাই দাদা, অমিত শাহজিও আমার কথাকে গুরুত্ব দেয়নি, মমতা ব্যানার্জিও দেয়নি। পরিশেষে আমি কোর্টে গিয়েছি। কোর্টের চাবুক খেয়ে কান মুলে আইনের মাধ্যমে আমি সিকিউরিটি নিয়ে ঘুরছি, কারোর দয়ায় দানে নয়। এক নম্বর কথা। তাহলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন, অসত্য কথা বলেছেন। দ্বিতীয় কথা আপনাদের বলি, উনি যদি অমিত শাহ সিকিউরিটিকে এতই ঘৃণা করে, তাহলে আমিও কথা দিচ্ছি আগামী কাল থেকে আমি নিরাপত্তা রক্ষী ছেড়ে কারো নিরাপত্তা রক্ষী নেব না। ওনাকে কথা দিতে হবে, দিল্লির এয়ারপোর্টে নামার পরে দিল্লি পুলিশও উনি নেবেন না। কি বলছি বুঝতে পেরেছেন? অসমে প্রচারে যাবে, অসম পুলিশ উনি নেবেন না, গুয়াহাটি সিটি পুলিশ উনি নেবেন না, এটা ওনাকে বলতে হবে। দিল্লিতে যখন যাচ্ছেন তখন দিল্লি পুলিশ ওনাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে। পার্লামেন্টের মধ্যে যখন ঢুকছেন, সিআইএসএফ দাঁড়িয়ে থেকে তাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছেন, তখন মজা লাগে। অমিত শাহর পুলিশ তখন ভালো লাগে। আর নওশাদ সিদ্দিকী মামলা করে যখন আইনি লড়াই করে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরছে, সহজ সরল সাধারণ মুসলমান দলিত সমাজের মানুষ যারা নওশাদ সিদ্দিকীকে ভরসা করতে শুরু করেছে, যে এক ছেলে যে যার ধর্ম বর্ণ নির্বিশেষে যারই সাথে অন্যায় হোক না কেন তার পাশে দাঁড়িয়ে যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলে, আমার সম্পর্কে ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছে। কি বলছি বুঝে আসছে? উনি দিল্লিতে যাবেন, দিল্লি এয়ারপোর্টে নামার পরে নিরাপত্তা রক্ষীরা ওনাকে যখন বার করে দেবেন বা দিল্লিতে যখন নিরাপত্তা দেবেন, তখন খুব ভালো লাগে, কোনো অসুবিধা নাই। তখন অমিত শাহর পুলিশ হয় না। উনি ঘোষণা দিক না একবার, তার বেলায় নাই। তারপরেও বলছি, এগুলো অহেতুক বিভ্রান্ত করা হচ্ছে। আমি আপনাদের বলবো, এই ধরনের বিভ্রান্ত রাজারহাটের মানুষকেও করা হচ্ছে। জিততে পারবে না, জিততে পারবে না প্রথম বলতো, তারপরে বলছে সরকার গঠন করতে পারবে না, ত্রিশঙ্কু হয়ে যাবে। এসব গল্প শোনাচ্ছে তো, এই গল্প শোনাচ্ছে। আমি আপনাদের বলছি, অত গল্পতে ভেবে লাভ হবে কিছু? আমি আমার পার্টির ছেলেদেরকে কি নিদান দিয়ে আপনাদের বলি, সর্বপ্রথম বলি, ভাই তুমি যে বুথের নেতা তুমি সেই বুথে আগে সংগঠন করো। একটা অঞ্চলে 20টা বুথ আছে, তো 20টা নেতা যদি 20টা নিজের বুথে সংগঠন তৈরি করে, তাহলে অঞ্চলের সংগঠন দাঁড়িয়ে গেল। এই রাজারহাট নিউ টাউনে যদি 5টা অঞ্চল থাকে, 5টা অঞ্চলে তাহলে 5টা অঞ্চল সংগঠন দাঁড়িয়ে গেল। তো আমি আপনাদের বলবো, রাজ্য নিয়ে অত ভেবে আপনাদের লাভ হবে না এই মুহূর্তে, খারাপভাবে নেবেন না। আগে আপনি ভাবেন যে রাজারহাট নিউ টাউন থেকে এবারে আমরা কাস্তে হাতুড়ি তারা চিহ্নকে জিতাবো আইএসএফের সমর্থনে। তাহলে আপনি জিতালেন, ভাঙড় জিতালো, ক্যানিং জিতালো, আপনার রাজারহাট গোপালপুর জিতালো, মধ্যমগ্রাম জিতালো, আমাদের জোটকে জিতালো, উত্তরপাড়া জিতালো, দমদম জিতালো, সাথে সাথে আপনার যাদবপুর জিতলো, ক্যানিং পূর্ব জিতলো, ক্যানিং পশ্চিম জিতলো, জয়নগর জিতলো, এমন করে দার্জিলিং থেকে শুরু করে সাগরদিঘি থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম পর্যন্ত সবাই যদি যাদের উদ্যোগে তাদের বাম এবং আইএসএফের জোটের প্রার্থীকে জেতায়, তাহলে তো এমনি 148-এর ম্যাজিক ফিগার পার হয়ে গেলাম। অত ভেবে লাভ কি হবে? একটা ভুল কথা ছড়ানো হচ্ছে, যদি ত্রিশঙ্কু হয়ে যায়, ত্রিশঙ্কু হয়ে যায় নাকি কি বলে আপনার বামেরা নাকি কি বলেছে তৃণমূলকে জয়েন করবে, এইসব কথা বলেছে। একটা চোরেদেরকে কোনোদিন সাপোর্ট দেওয়া যাবে? এই যে চুরি করে আর যে চুরিকে সাপোর্ট করে তার কি হয়? একটা প্রকাশ্য আরএসএস, একটা গোপনে আরএসএস, দুটি আরএসএস।
আর আমাদের লড়াই সংগ্রাম আরএসএসের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। সুতরাং যারা এই বলে বিভ্রান্ত করছে তাদের কথায় বিভ্রান্তিত হবেন না আপনারা। আপনাদের কাছে অনুরোধ করব, আপনার মূল্যবান ভোট নষ্ট করবেন না, এদিক ওদিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। আগামী 29শে এপ্রিল ইভিএম মেশিনের 2 নম্বর বোতাম টিপে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমাদের অভিদা, এই রাজারহাট নিউ টাউন তৈরির কারিগর আমাদের অভিদার বাবাকে আপনারা সবাই জানেন, আমাদের গৌতমবাবু সবার শ্রদ্ধেয় সম্মানীয় মানুষ, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা আমরা করছি। আশা রাখতে পারি তো নাকি? আপনাদেরকে আরেকটা দায়িত্ব দেব, নিতে পারবেন? কারা দায়িত্ব নিতে পারবেন হাত তুলুন তো। কঠিন দায়িত্ব দেব, হাত যখন তুলেছেন ভয় নাই, ভোট চাইবো না, আমি একটা দায়িত্ব দেব। হাত তুলিয়ে অদা করিয়ে ভোট আমি নিতে পারবো না, এই মমতা ব্যানার্জির মতো মিথ্যাচার করে আমি ভোট নিতে পারবো না। একটা কাজ করতে হবে, আপনারা বাড়ি যাবেন, আপনাদের বাড়ি গিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে এটা বলতে হবে যে এবার নির্বাচনে আমরা কি করব, ভাইজানের সমর্থিত প্রার্থী কমরেড সপ্তর্ষি দেব, যাকে আমরা অভিদা নামে চিনি, তাকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব, ইভিএম মেশিনের 2 নম্বরে ভোটটা দেবো। এটা প্রচার করতে পারবেন? এটা প্রচার করতে পারবেন? আর একটা ঘোষণা দিই, এখানে আইএসএফের শুভাকাঙ্ক্ষী যারা এসেছেন, আইএসএফের নেতৃত্ব যারা এসেছেন, আমাদের প্রিয়াঙ্কা আছে কোথায়, আমাদের নেতৃত্বরা আছে, আমাদের কোথায় গেল ওরা, সাবুদ্দিন মার যারা আছে তো আছে, এরা আছে, এটুকু বলে দিই আপনাদের, আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা জানি আমাদের আইএসএফের যারা রাজারহাট নিউ টাউনটাকে তারা চেয়েছিল যেখানে কম্পিটিশন করার জন্য, কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য আমরা অনেকটাই স্যাক্রিফাইস আমাদের করতে হয়েছে। তাই আমি আপনাদের বলবো এদেরকে দেখিয়ে যেখানে আপনারা ইভিএম মেশিনে 2 নম্বর সুইচটা টিপবেন তথা কাস্তে হাতুড়ি তারা চিহ্নকে ভোট দেবেন, জানবেন এটাই খাম চিহ্নকে ভোট দেওয়া হচ্ছে, এই লড়াইটা করছে। ঠিক যেভাবে মধ্যম গ্রামে খাম চিহ্নকে ভোট দেওয়া মানে কমরেডটা মনে করে ওখানেই ওটা হচ্ছে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন, ওটাই সিংহ চিহ্ন তারা মনে করছে, ঠিক আমরাও এটাকে মনে করি। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। 2টো কথা শুধু বলবো, এসআইআর আর কি গো মনে আছে, ওয়াকাফ। মমতা ব্যানার্জি ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর কথা বলেছিল 2011 সালের আগে। তিনি ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করব। এই নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছিল যে আপনি বলুন কত বিঘা ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করেছেন আপনার পিরিয়ডে। উত্তর দিতে পারেনি, শুধু বলছে এই করেছি সেই করেছি, অত বিঘা তত বিঘা, এক্স্যাক্ট ফিগারটা বলতে পারেনি। বলছে আমি অনেক জায়গা উদ্ধার করেছি, আর আমি বলে যাচ্ছি কত বিঘা বলুন। কিন্তু দায়িত্ব নিয়ে বলছি উদ্ধার হয়নি, বেহাত হয়েছে। আর ওয়াকাফ সংশোধনী আইন মানব না বলেছিল, মেনে নিয়েছে। কারণটা কি জানেন? মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টাররা ওয়াকাফ সম্পত্তি চুরি করে বসে আছে, তা মোদির সাথে হয়তো সেটিং করে নিয়েছে, যতটা লুটার আমি লুটেছি বাকিটা তোমরা লুটবে, আমাদের গুণতে হাত দেবে না, এটা হতে পারে। আর একটা তথ্য দিয়ে রাখি, অভিষেক ব্যানার্জির যে অফিসটা আছে আপনারা জানেন কামাকি স্ট্রিট, ওইটাও আপনার বাপ দাদার ওয়াকাফ সম্পত্তির ওপরে তৈরি হয়েছে। তাই আপনাদের বলে যায় আগামী দিনে লাল ঝান্ডা খামচিহ্ন সরকার নিয়ে আসুন, সমস্ত সম্পত্তি উদ্ধার করে ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেব, কথা বলে যায়। কিন্তু দিল্লি যাওয়ার নিদান দিয়েছে, তো এই সময় এসেছে আমরা একটু দিল্লির পথটা দেখাবো তো নাকি? তাহলে মমতাকে বলে দেবো কি দিল্লি গিয়ে ভোট নাও। দ্বিতীয় এসআইআর এইরকম হয়েছে, কার দোষ? এসআইআরে যে 27 লক্ষ বাঙালি নাগরিক আজকে আতঙ্কিত, এটা সর্বপ্রথম চক্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তার সহযোগীর নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। অর্থাৎ বিজেপি তৃণমূল মিলে নতুন করে বাইনারি তৈরি করতে চেয়েছিল। 2021-এর বাইনারি ছিল সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেব, এক পার্টি বলেছিল অন্য পার্টি বলেছিল রেখে দেবো, এই করে ভোটটা নিয়েছিল। এইবার এই বাইনারি আর কাজ হবে না, তাই না এসআইআরের বাইনারি করতে চেয়েছিল, যদিও মানুষ বুঝে গিয়েছে ওই বাইনারি খায়নি। কিন্তু আপনাদের বলি এ প্ল্যান করে এটা করা হয়েছে। 12টা রাজ্যে এসআইআর হয়েছে, বিজেপি রাজ্য এসআইআর হয়েছে। কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন, কোন রাজ্যে এরকম র্যান্ডম নাম ডিলিট হয়েছে? একটা রাজ্যের কথা বলবেন, কেরালা তামিলনাড়ুর মতো রাজ্যেও এই ধরনের ধৃষ্টতা সাহস দেখাতে পারেনি। তাহলে পশ্চিম বাংলায় কিভাবে 27 লক্ষ মানুষের নাম বাদ পড়লো? কেরলের মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে কালো কোট পরে এসে সুপ্রিম কোর্টে নাচানো
নাচানাচি করতে দেওয়া হয়নি, কিন্তু সেখানেও নাম বাদ দেওয়ার সাহস দেখায়নি। তাহলে পশ্চিমবাংলায় দেখানো গেল সেই জ্যোতিবাবুর কথাটা মনে পড়ে যাচ্ছে, সরকার না চাইলে দাঙ্গা হয় না, যেমন সরকার চাইলে না চাইলেও নাম বাদ পড়ে না। সরকার, পশ্চিমবাংলার সরকার চেয়েছে তাই 27 লক্ষ নাম বাদ পড়েছে। তাই আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে বাঙালি বিনয়ী বাদল দীনেশ, যে বাঙালি বেগম হজরত মহল, যে বাঙালি ফুরফুরার পীর আবু বকর, যে বাঙালিয়া মাস্টারদা সূর্য সেন, যেই বাঙালিরা ব্রিটিশদেরকে তাড়িয়েছিল, সেই বাঙালিদের পূর্ব উত্তরসারীদেরকে আজকে আতঙ্কে রেখেছে। তাই আমাদেরকেও দেখাতে হবে যে দিল্লির মোদি আর কলকাতার দিদি, এই দুই শক্তিকে বুঝিয়ে দিতে হবে তুমি আমাদের 27 লক্ষ মানুষকে তুমি আতঙ্কে রাখোনি, 10.5 কোটি বাঙালির বুকে তুমি ছুরি চালিয়েছো। 10.5 কোটি বাঙালি আজকে আতঙ্কিত, 10.5 কোটি বাঙালি আজকে বুকে ব্যথা নিয়ে ভোট দিতে যাচ্ছে, তার মধ্যে 27 লক্ষকে ছেড়ে। তাই যারা 7 কোটি সামথিং ভোট দিতে যাচ্ছে, টোটাল যারা আছে আমাদের বুকে ব্যথা লেগেছে। তাই আমাদের 27 লক্ষ মানুষের নাম তুমি ডিলিট করেছো তোমরা চক্রান্ত করে। এই নির্বাচনে আমরাও বিজেপি তৃণমূলের এই চক্রান্তের জবাব দেবো, সব ভোট জোটে হবে আর বিজেপি তৃণমূলকে খালি হাতে ফেরাবো। এই প্রস্তুত নিতে হবে তো নাকি? রাজি আছেন? রাজি আছেন তো? তাহলে আপনারা বাড়ি বাড়ি গিয়ে এটাই প্রচার হোক যে আগামী 29 এপ্রিল সকাল সকাল ইভিএম মেশিনে 2 নম্বরে ভোট দিয়ে, কাস্তে হাতুড়ি তারা চিহ্নকে ভোট দিয়ে কমরেড সপ্তর্ষি দেব মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। এই স্লোগানটা দেন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই চুপচাপ চুপচাপ, এই বাঁচার মতো বাঁচতে, এই বাঁচার মতো বাঁচতে, এই চুপচাপ চুপচাপ। ইনকলাব জিন্দাবাদ। আজ আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের এই সভা চলবে এবং আমাদের মধ্যমগ্রাম বিধানসভায়